নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত। আমি অনিকেত আপনাদের সঙ্গে। আমাদের আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা বাইসনের শিং। কলকাতার রাস্তায় শীতের মরশুমে প্রতি বছর ভুটানিরা দল বেঁধে সোয়েটার, টুপি, মাফলার বিক্রি করতে আসে। ওয়েলিংটন স্কোয়ারের ধারে যারা বসে তাদেরই একজনের কাছ থেকে প্রতিবার কিছু না কিছু কেনে। লোকটি বৃদ্ধ, চোখে মুখে সরলতার ছাপ আছে। ওর কাছে দাম সস্তা বলেই মনে হয়, জিনিসও খারাপ দেয় না। এবারও একটা মাফলার কিনেছিলাম, সঙ্গে খুচরো টাকা ছিল না। ও আমার বউবাজারে বাসা চিনত, বলেছিল এক সময় বাসায় এসে টাকা নিয়ে যাবে। শীত শেষ হতে চলল, ভুটানিরা ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এখনো লোকটি দাম নিতে এলো না কেন ভাবতে ভাবতে তালা খুলে ঘরে ঢুকতেই আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। দেখলাম ঘরের একটা জানলা একদম খোলা, আর দুপুরের দমকা হাওয়ায় যে এক পশলা শেষ মাঘের বৃষ্টি হয়েছিল তাতে আমার টেবিলের কাগজপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভিজে একসা হয়ে গেছে। আমি কয়েক মিনিট দরজার কাছে বিভ্রান্তের মতো দাঁড়িয়ে রইলাম। জানলা খোলা থাকলে বাতাসে কাগজপত্র উড়ে যাবেই, বৃষ্টির ছাঁটে ভিজেও যাবে, এ তো জানা কথা। কিন্তু জানলা তো খোলা ছিল না। এই ঘরটাতে আমি একাই থাকি এবং যখনই বেরোই তখন সব জানলা ভালো করে বন্ধ করে যাই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। জুতোটা দোরগোড়ায় খুলে আমি জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম জানলাটার একটা পাল্লা তখনও বন্ধ রয়েছে, অন্য পাল্লার লোহার ছিটকিনিটা তোলা। ভেতর থেকে কেউ যেন একটা পাল্লা খুলে ফেলেছে। এরকম অসম্ভব ঘটনা কি করে ঘটল তা ভেবে পেলাম না। জামা কাপড় না ছেড়েই অবসন্ন দেহে বিছানায় শুয়ে পড়লাম। একবার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম, না, বৃষ্টি বা ঝোড়ো বাতাসে আর কিছু এলোমেলো হয়ে যায়নি। হ্যাঙ্গারে শার্ট দুটো ঝুলছে, খবরের কাগজটা দেরাজের ওপর যেমন ভাঁজ করা ছিল তেমনিই আছে। দেওয়ালে অনেকগুলি দেবদেবীর ছবি, সেগুলো সব যেমন ছিল তেমনই আছে। ওপাশে দামি কাঠের ওপর মাউন্ট করা বাইসনের শিং জোড়াটুকুও এতটুকু নড়েনি। দেবদেবীর ছবিগুলো আমার নয়, ওগুলো বাড়িওয়ালার। আমি সরিয়ে নিতে বলেছিলাম, বাড়িওয়ালা রাজি হননি, অগত্যা থেকেই গেছে। বাইসনের সিংজোড়াটাই আমার। কিছুদিনের জন্য নেপালে বেড়াতে গিয়েছিলাম, ফিরেছি গত সপ্তাহে। এখানে ফিরে পর্যন্ত লক্ষ্য করছি প্রায় প্রতিদিনই কিছু না কিছু অস্বস্তিকর ঘটনা ঘটছে। এতই সামান্য ঘটনা যে লোককে ডেকে বলার বা দেখাবার কিছু নেই। যেমন প্রথম দিন অফিস থেকে ফিরে তালা খুলতে গিয়ে দেখি তালা কিছুতেই খুলছে না। এমন কোনো দিন হয় না। শেষে রাস্তা থেকে কোনো রকমে একজন চাবিওয়ালাকে নিয়ে এলাম। সে আমারই চাবি নিয়ে তালায় ঢোকানো মাত্র তালা খুলে গেল। আশ্চর্য! চাবিওয়ালা একটু হেসে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে টাইম পিসটার দিকে তাকাতে গিয়ে দেখি ঘড়িটা বন্ধ হয়ে গেছে। অবাক হলাম, কেননা প্রতিদিন সকালে উঠেই আমি সব আগে ঘড়িতে দম দিই। একবার পুরো দম দিলে তা অন্তত দুপুর পর্যন্ত চলে। কিন্তু সেদিনই দেখলাম ব্যতিক্রম। ভাবলাম নিশ্চয়ই পুরো দমটা দেওয়া হয়নি। যাই হোক, নতুন করে দম দিতে লাগলাম, আর সঙ্গে সঙ্গেই স্প্রিংটা কট করে কেটে গেল। কি ঝঞ্ঝাট! এখন ছোট ঘড়ির দোকান, উটকো খরচা তো আছেই, তার চেয়ে ঢের অসুবিধে এখন বেশ কিছুদিন ঘড়িটা পাবো না। রিস্টওয়াচ একটা আছে ঠিকই, কিন্তু চোখের সামনে ঘড়ি না থাকলে আমার চলে না। আসলে আমি একাই থাকি, ঘড়িটাই আমার সঙ্গী। রাত দুপুরে হয়তো ঘুম ভেঙে গেল। এই কলকাতা শহরেও নিঝুম রাতে সরু গলির মধ্যে চুন বালি খসা পুরনো ঘরটার মধ্যে কেমন যেন গা ছমছম করে। তখন টাইম পিসটার টিকটিক শব্দ শুনলে মনে হয়, যাক, সচল কিছু একটা আমার ঘরে আছে। আমি রোজ স্নানে যাবার আগে দাড়ি কামাই। রোজ দাড়ি না কাটলে চলে না। সেদিন খবরের কাগজ পড়তে পড়তে দেরি হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি সেফটি রেজার নিয়ে শেভ করতে গিয়ে দেখি ব্লেড নেই। এমন কখনো হয় না। ব্লেড ফুরোবার আগেই নতুন এক প্যাকেট ব্লেড কিনে রাখি। যাকে হয়তো ভুলে গেছি। তাড়াতাড়ি লুঙ্গির ওপর শার্ট চড়িয়ে ব্লেড কিনতে বেরোলাম। ব্লেড কিনে ফিরে এসে দেখি একটা গোটা প্যাকেট আয়নার সামনেই রয়েছে। ইস, এমন চোখের ভুলও হয়! যাই হোক, দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি দাড়ি কামাতে বসলাম। দুটো টান দিয়েছি, অমনি থুতনির নিচেটায় খচ করে কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো। একে নতুন ব্লেড,
তার উপর তাড়াতাড়ি হাত চলছিল। কেটে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু রক্ত কিছুতেই আর বন্ধ হয় না। আমি তখন এমন নার্ভাস হয়ে গেলাম যে কোনো রকমের তুলো দিয়ে জায়গাটা চেপে ধরে শুয়ে রইলাম। ডাক্তারখানায় যাব সে শক্তিটুকুও ছিল না। এসব ঘটনা কাউকে জানাবার নয়, তবু আমার কাছে রীতিমতো অস্বস্তিকর। সেদিন রক্তপাত দেখে ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল কিছু একটা অশুভ ঘটনা যেন ঘটতে চলেছে। আজ খোলা জানলা দেখে আরও ঘাবড়ে গেলাম। মনে হলো অশুভ কিছু একটা প্রতিদিন যেন এক পা করে এগিয়ে আসছে, অথচ কি যে করব ভেবে পাচ্ছি না। কয়েকদিন পর কোথা থেকে একটা বেড়াল এসে জুটেছে। সাদা লোমে ঢাকা বেড়ালটা দেখতে খুব সুন্দর, খুব আদরে। এসেই আমার পায়ে লুটোপুটি খেতে লাগলো। বুঝলাম কারো বাড়ির পোষা বেড়াল, ভুল করে এখানে চলে এসেছে যখন থাক। দুবেলা আমার পাতের এঁটো কাটা খেয়েও থেকে গেল। ভাবলাম ঘড়িটা তো দোকানে, এখন বেড়ালটাই আমার সঙ্গী হোক। আমাদের এই গলির মুখে কতকগুলো রাস্তার কুকুর রাত্রিরে আড্ডা জমায়। অচেনা লোক দেখলেই এমন ঘেউ ঘেউ করে ওঠে যে বাছাধন পালাতে পথ পায় না, ফলে চোট্টোরের ভয় থাকে না। রাত তখন কত জানি না, হঠাৎ কুকুরের ডাকে ঘুম ভেঙে গেল। এত রাত্রে কুকুরগুলো অমন করে ডাকছে কেন? আমি ধর্মর করে উঠে বসলাম। প্রথমে অন্ধকারেই দেখলাম সাদা বেড়ালটা পাগলের মতো একবার খোলা জানলার দিকে যাচ্ছে, একবার খাটের তলায় ঢুকছে। ওদিকে রাস্তার কুকুরগুলো ক্রমাগত চিৎকার করে যাচ্ছে, কিন্তু এই চিৎকার অন্যরকম। অচেনা লোক দেখে তাড়া করে যাওয়া নয়, এ যেন কিছু একটা দেখে আতঙ্কে আর্তনাদ করে ওঠার মতো। আশ্চর্য, কুকুরগুলো এত রাত্রে এই গলির মধ্যে কি এমন দেখলো যে ভয় অমন ডাকছে? তাড়াতাড়ি উঠে আলো জেলে জানলা দিয়ে মুখ বাড়ালাম। আলো আর সেই সঙ্গে পরিচিত মুখ দেখে কুকুরগুলো শান্ত হলো। পরের দিন পাড়ার লোকের সঙ্গে কথা হচ্ছিল। তারা তো রীতিমতো ভয় পেয়ে গেছেন। আজ নাকি দিন 10-15 ধরে প্রতি রাত্রেই কুকুরগুলো ওই রকম বিভৎস সুরে কুকিয়ে কুকিয়ে ডাকে। কিন্তু কেন যে অমন করে ডাকে কে জানে। নিশ্চয়ই ভয়ানক কিছু একটা দেখে, কিন্তু সেটা কি বস্তু? আমি বুঝলাম অন্য দিনের ডাক কিন্তু আমি শুনতে পাইনি। আমার ঘরটা পুরনো, ভাঙাচোরা। রাতের বেলা আরশোলা, উচ্চিংড়ে প্রভৃতি নানা রকম পোকামাকড় ওড়াউড়ি করে। মাকড়সাগুলো তো রীতিমতো ঘর বাড়ি বানিয়ে ফেলেছে। কি একটা জিনিস যেন পড়ে গেল। সেই শব্দে হঠাৎ গভীর রাত্রে ঘুম ভেঙে গেল। আলো জেলে দেখি আলমারিটার গায়ে ছাতাটা ঝুলিয়ে রেখেছিলাম সেটা পড়ে গেছে। আর অমন ধীর শান্ত বেড়ালটা হঠাৎই বীর বিক্রমে বাইসনের শিং ধরে ঝুলছে। শুধু ঝোলাই নয়, তার দুটো থাবা থেকে সরু সরু 8টা বাঁকানো তীক্ষ্ণ নখ বের করে বাইসনের মুখটা আঁচড়াচ্ছে। নিশ্চয়ই দেওয়ালে পোকামাকড় ধরবার জন্য লাফাতে গিয়ে বাইসনের শিঙে আটকে গিয়ে ঝুলছে। তা বলে নেপাল থেকে কেনা আমার অমন শখের বাইসনটার মুখ আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেবে? আমি আর সহ্য করতে পারলাম না। উঠে হাতের কাছে আর কিছু না পেয়ে ছাতাটা তুলে নিয়ে বেড়ালটাকে 2-4 ঘা দিয়ে ঘর থেকে দূর করে দিলাম। পরের দিন ঘুম থেকে উঠেই চোখ পড়ল বাইসনের মাউন্ট করা মুখটার দিকে। হতভাগা বেড়ালটা মুখটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। একে বিভৎস মুখ, তার ওপর বেড়ালের নখের আঁচড়ে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাইরে থেকে নেপালে যারা বেড়াতে যায় তারা যে শুধু ইম্পোর্টেড গুডস অর্থাৎ বিদেশি জিনিসপত্র যেমন ছাতা, টর্চ, সেফটি রেজার, লাইটার, রেকর্ড প্লেয়ার কেনে তা নয়, কিউরিও থেকেও দুষ্প্রাপ্য পুরনো আমলের জিনিস কেনার দিকেও ঝোঁকে। নেপালে যে হোটেলে ছিলাম সেখানে সবার মুখেই শুনলাম এখানে কোথাও বাইসনের মাউন্ট করা শিংশুদ্ধ মাথা পাওয়া যায়। দুর্দান্ত জিনিস। ভক্তপুরের নেয়ারি রাজাদের ঘরে নাকি বহুকাল ছিল, তারপর এখন নেপালের কিউরিও শপে তার গতি হয়েছে। কিন্তু কোন কিউরিওর দোকানে পাওয়া যায় তা সঠিক কেউ জানে না। জিনিসটা যে কি, কেনই বা দুর্দান্ত, কিসের জন্যই বা লোকের এত আকর্ষণ, কিছুই জানি না। শুধু ওটা কেনার জন্যই পাগল হয়ে উঠলাম। নানা মঠ, মন্দির, প্যাগোডা দেখতে দেখতে একদিন একটা ট্যাক্সি ভাড়া করে ভক্তপুরে চলে এলাম। ভক্তপুর নাম থেকেই বুঝতে পারা যায় একসময় জায়গাটায় ভক্তরা থাকতেন। তারা হিন্দু কি বৌদ্ধ তা জানে, তবে কাছাকাছি হিন্দুদের অনেক পুরনো মন্দির দেখতে পেলাম। ভক্তপুর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পূব দিকে 8 মাইল দূরে।
এখানে একসময় 200 বৎসরেরও আগে নেয়ারি রাজারা বাস করতেন। তাদের রাজপ্রাসাদ এখনো আছে। ঘুরতে ঘুরতে এখানে একটা কিউরিওর দোকান পেলাম। ভেতরে ঢুকে দেখি নানা রকমের পুরনো পুঁতির মালা, রুদ্রাক্ষের মালা, কারুকার্য করা বড় বড় ছোড়া, দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য ভীষণ দর্শন মুখ, এমনি অনেক জিনিস রয়েছে। আমি কৌতূহলী হয়ে এদিক ওদিক খুঁজছি। এই দেখে দোকানি জিজ্ঞেস করলো কি চাই। আমি একে বিদেশি, তার উপর এদেশের কিছু জানি না, সসংকোচে বাইসনের শিংয়ের কথা জিজ্ঞাসা করলাম। দোকানদার আমার মুখে বাইসনের শিংয়ের কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি কিনবেন? এমনভাবে বলল যেন ও জিনিস কেনার অধিকার আমার নেই। বললাম, দামে পোষালে আমি কিনবো, তার আগে জিনিসটা একবার দেখতে চাই। লোকটি তখন একজন কর্মচারীর হাতে একজোড়া চাবি দিয়ে আমাকে কোথাও নিয়ে যেতে বলল। দোকান থেকে বেরিয়ে গলি গুঁচি দিয়ে শেষে একটা বিরাট প্রাসাদের মস্ত কাঠের দরজার কাছে লোকটা এসে দাঁড়াল। এ চাবি ও চাবি দিয়ে গোটা 5 দরজা খুলে শেষে সুন্দর একটা সাজানো গোছানো ঘরে এনে দাঁড় করাল। ঘরটি পুরনো কালের রাজা রাজরাদের জিনিসপত্রে ভর্তি। রাজ সিংহাসন, রাজার মাথার ছাতা, বিরাট বড় বাঁকা তলোয়ার, আতরদান, ছাড় লণ্ঠন, এমন কত কি রয়েছে। হঠাৎ চোখ পড়ল দেওয়ালে টাঙানো রয়েছে বিরাট এক মোষের মাথা। দেখেই বুঝলাম এইটাই সেই বাইসন। বাইসন হচ্ছে আমেরিকার এক জাতীয় বুনো মোষ। মোষ যে এরকম ভয়ঙ্কর হয় তা জানা ছিল না। চোখ দুটো লাল, যেন ক্রোধে জ্বলছে, মোটা মোটা দুটো বাঁকানো শিং। বোঝা যায় কোনো এক কালে কোনো রাজা দুর্ধর্ষ এই জীবটিকে শিকার করেছিলেন। তারপর তার বীরত্বপূর্ণ কীর্তিটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য গোটা মাথাটা রাসায়নিক ক্রিয়ার সাহায্যে যেমন ছিল তেমনি রেখে হরতনের আকারে একটা কুচকুচে কালো কাঠের ফ্রেমে মাউন্ট করে রেখেছেন। এর বিশেষত্ব হচ্ছে শিংগুলো এমন কিছু দিয়ে রং করা যা দেখলে যে কেউ মনে করবে এটা বুঝি সোনার। একটা কথা ভেবে আশ্চর্য হলাম, আমেরিকার বাইসনের নাগাল নেপালের রাজা পেলেন কি করে? সে কুটতর্ক থাক, জিনিসটা দেখে আমার এত পছন্দ হলো যে টাকার মায়া না করে কিনে ফেললাম। হোটেলের সবাই এই দুষ্প্রাপ্য মহামূল্যবান জিনিসটা দেখে ঈর্ষায় ফেটে পড়ল। শুধু হোটেলের ম্যানেজার আমায় বললেন, বাবু এটা তো কিনলে, কিন্তু রাখবে কোথায়? বললাম, কেন, আমার ঘরে। ম্যানেজার হেসে বললেন, এ বাইসন তো যে সে ঘরে থাকে না, রাজপ্রাসাদ চাই। কতজনে নিয়ে গেছে, শেষে বিনা পয়সায় ফেরত দিয়ে বেঁচেছে। আমি কোনো উত্তর দিইনি। বুঝলাম ম্যানেজার আমার ঠাট্টা করছে। আমার ঘরবাড়ি যত ভালোই হোক না কেন, এই জিনিস মানাবে না। কুসংস্কারে বা অলৌকিকত্বে আমার এতটুকু বিশ্বাস নেই। আমি ওটিকে কলকাতায় এনে আবার আমার সেই ভাঙাচোরা ভাড়াটে ঘরেই সযত্নে টাঙিয়ে রেখেছিলাম। তারপর থেকেই যে সমস্ত ছোটোখাটো ঘটনাগুলি ঘটছিল তা অস্বস্তিকর হতে পারে, কিন্তু অস্বাভাবিক বা অলৌকিক বলে আমি মনে করিনি। আজ বেড়ালটার নখের আঁচড়ে আঁচড়ে বাইসনের মুখটা অমন বিকৃত হয়ে যাওয়ায় দুঃখ পেয়েছি। কয়েকদিন পর অফিস ফেরত ওয়েলিংটন স্কোয়ারের দিকে গিয়েছিলাম সেই ভুটানিটার সন্ধানে। দেখি ওরা এই বছরের মতো পাত্তারি কোটাচ্ছে। আমি যে লোকটির থেকে মাফলার কিনেছিলাম সেই লোকটিও রয়েছে, কিন্তু সে তখন তার দেশীয় লোকদের সঙ্গে কি একটা বিষয় নিয়ে দুর্বোধ্য ভাষায় এমনই তর্ক করছিল যে আমায় দেখে লজ্জা পেল। আমি কিছু বলার আগেই সে ইশারায় আমায় বাড়ি চলে যেতে বলল। একটু পরেই সে নিজে গিয়ে টাকা নিয়ে আসবে। তখন সন্ধে হয়ে গেছে, তার উপর লোডশেডিং। শেষ মাঘে হঠাৎ শীতটা যেন জাঁকিয়ে বসেছে। সর্বাঙ্গে চাদরটা ভালো করে জড়িয়ে অন্ধকার গলির মধ্যে দিয়ে সাবধানে হেঁটে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। পকেট হাতড়ে চাবি বের করে তালা খুললাম। সঙ্গে সঙ্গে গাটা কেমন যেন ছমছম করে উঠল। এমন তো কোনোদিন হয় না। আমি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে জুতোটা খুললাম। দুহাটের দরজার দুটো পাল্লা ছড়িয়ে দিলাম। এবার অন্ধকারে মেঝেতে পা ফেলতেই যে দৃশ্য দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। মেঝেতে সাদা মতো কি একটা পড়ে আছে, আর তার সামনে দুটো জ্বলন্ত চোখ। শুধু জ্বলন্ত নয়, জীবন্ত। সেই জীবন্ত চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেও আমাকে চেনবার চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু স্বর বেরোলো না।
আমার মাথা ঘুরতে লাগলো, পা টলতে লাগলো। বুঝতে পারলাম আমি জ্ঞান হারিয়ে ফেলছি। আর ঠিক সেই সময়ই বাইরে থেকে কে যেন ডাকলো, বাবুজি। কেমন করে তারপর 10-15 মিনিট কেটেছে জানি না। হঠাৎই দেখলাম কারেন্ট এসে গেছে, আর ভুটানি লোকটি এক দৃষ্টে মেঝের ওপর লক্ষ্য করছে। বেড়ালটা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে, তার পাশে বাইসনের শিং শুদ্ধ মাথাটা কাঠ থেকে খুলে পড়েছে। ভুটানি জিজ্ঞাসা করল, বাবুজি এই জিনিস কোথায় পেলেন? দেওয়ালে ঠেসান দিয়ে কোনো মতে ক্লান্তস্বরে সব ঘটনাই বললাম। ও বলল, বাবুজি এই জিনিস ঘরে রাখবেন না। বললাম, কি করব? সে বলল, আমি ব্যবস্থা করব, তবে এখন নয়, রাত বাড়লে। আর বাবু, আজকে রাতটা আপনি এখানে থাকবেন না, আমি এখানে থাকব। অগত্যা প্রাণের দায়ে এক অজানা অচেনা ভুটানির হাতে ঘর ছেড়ে আমি আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠলাম। পরের দিন সকালে এসে দেখি ঘরের সামনে লোকের ভিড়। বাড়িওয়ালা ভোরে উঠে ঘর খোলা দেখে বুঝলেন যে আমি নেই, কিন্তু চোর এসেছিল। তারপরে তিনি লোক ডাকাডাকি করেন। আমায় দেখে তিনি ব্যস্ত হয়ে বললেন, কি মশাই, কাল কোথায় ছিলেন? এদিকে। আমি সব কথাই চেপে গেলাম, শুধু বললাম, বিশেষ দরকারে কাল রাত্রিরে এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল। তা দেখুন দেখি, আর সেই সুযোগেই চোর এসে হানা দিল। কুকুরগুলো ডাকলো না মশাই, কি আশ্চর্য। বাড়িওয়ালা আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, কি কি জিনিস চুরি গেছে ঠান্ডা মাথায় একটা লিস্ট করে ফেলুন, থানায় জানাতে হবে তো। এই বলে তিনি শশব ব্যস্তে ওপরে চলে গেলেন। লিস্ট করার দরকার হয়নি, আমি ভালো করে দেখেছি, কিছুই চুরি যায়নি। যাওয়ার মধ্যে গেছে বাইসানের শিংওয়ালা মাথাটা আর সেই ভুটানি লোকটি।